লীগ সরকারের আমি শুনেছি কেউ কেউ নাকি আইনের খুব ভালো জানে টানে। হ্যাঁ, আইনে একটা ব্যাপার আছে আন্তর্জাতিকভাবে যেটাকে বলে প্রেসিডেন্স। এই যে আপনি প্রেসিডেন্সটাকে তৈরি করলেন, ওই সুটাকে ক্যান্সেল করলেন, ওটা তো প্রেসিডেন্স হয়ে গেল। ন্যায্য যদি বিচারে আপনি ভবিষ্যতে যান, তাহলে তো আওয়ামী লীগ আপনি ব্যান করতে পারবেন না, আওয়ামী লীগ যদি কোর্টে চ্যালেঞ্জ করে, কারণ দিস ইজ এ প্রেসিডেন্স। বিএনপির ব্যাপারে একটা জিনিস ক্লিয়ার কাট, আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনোবার দেখিনি যে একটা দল, একটা রাজনৈতিক দল তার মানে কর্মী এবং কিছুটা মধ্যম পর্যায়ের নেতাদেরকে পার্টি থেকে এক্সপেল করে দেয়, এবং এটার নাম্বার কিন্তু 100 to 300-এর চেয়ে বেড়ে গেছে। এটা কিন্তু বিএনপি করেছে, যাদের বিরুদ্ধে এলিগেশন এসেছে বিএনপি তাদেরকে বরখাস্ত করেছে, তাদেরকে পার্টি থেকে এক্সপেল করেছে। একটা রাজনৈতিক দল এরকম কিন্তু এর আগে আমরা কাউকে করতে দেখিনি। হ্যাঁ, এই জন্য আমি বিএনপিকে অবশ্যই সাধুবাদ দেব যে তারা অ্যাটলিস্ট দে আর ট্রাইং। একটা রাজনৈতিক দল কি করতে পারে, এরা ক্ষমতায় গেলে পরে অনেক কিছু করা যায়। হ্যাঁ, ক্ষমতার বাইরে থাকলে আপনি যদি মানে কেউ যদি অন্যায় করে তাকে এক্সপেল করতে পারে, যেটাই হলো একটা ব্যাপার। হ্যাঁ, মানে বিএনপির এমন সমর্থ নেই যে একটা লোক ওখানে চাঁদাবাজি করছে, তাকে এক্সপেল করলাম, তারপরে আমি ওদেরকে ধরে এনে একটা মানে অবিচারিক ভাবে তাকে মারলাম কিংবা পিটালাম কিংবা তার বাড়িতে আগুন দিয়ে দিলাম। এটা তো আমরা কেউই মানে আমরা আশা করব না। কাজে আমার পয়েন্ট হলো যে নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে, যত তাড়াতাড়ি নির্বাচন হবে, নির্বাচনী প্রক্রিয়াটা চলে আসবে, ততই কিন্তু এই যে ব্যাপারগুলো সেলফ কারেক্টেড হবে। এটা বর্তমানে দায়িত্ব হলো প্রেজেন্ট গভর্নমেন্ট। কিন্তু আপনার কি মনে হচ্ছে না যে নির্বাচনের আগেই বিএনপি এর লোকজনের ব্যাপার হয়ে উঠেছে? এই যে অভিযোগগুলো, এগুলো তো মিথ্যে না, এবং যতই শাস্তি দেওয়া হোক তারপরেও কিন্তু দিন দিন বেড়েই চলছে। আবার শাস্তি দিচ্ছে, আবার উইথড্র করছে, এই যে মানে তাদেরকে বরখাস্ত করছে, আবার কিন্তু কয়েকদিন পরে আবার তুলে নিচ্ছে। না না, সেটা তো বরখাস্ত করার পরে যদি তারা আবার ভদ্র হয়, ইউ আর ডিলিং উইথ এ পপুলেশন বাংলাদেশে, যেখানে আমি একটা আপনাকে এক্সাম্পল দেবো আজকে, আপনি এটাকে কি বলবেন? এই উপদেষ্টা মন্ডলীকে আপনার আজ থেকে প্রায় 4 মাস আগে যখন অগাস্টে এরা পাওয়ারে আসলো, তার কিছুদিন পরে বলা হলো যে তোমরা তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাবমিট করো। নান অফ দেম ডিড ইট। আমি যে এ পর্যন্ত যা জানি তারা কেউ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেয়নি। ব্যাপারটা কি আপনি জিজ্ঞেস করুন, যে তার মধ্যে তাদের কি কোনো গোলমাল আছে নাকি? মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনেকেই বলছেন যে ওনারাও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। এই তো আপনি লাইন মতো আসছেন। যে দেশে আমরা যাদেরকে সবচেয়ে ভালো ভাবছি, মানে একদম ধোয়া তুলসী পাতা, সেই ধোয়া তুলসী পাতার দল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিচ্ছে না 4 মাস হয়ে গেল। ব্যাপারটা কি? তার মানে প্রত্যেকেরই গোলমাল আছে। হ্যাঁ, এমনি একটা দেশের একটা পলিটিক্যাল অর্গানাইজেশনকে রান করা ইজ এ ভেরি ডিফিকাল্ট জব। আপনি চিন্তা করে দেখুন, মানে যে তারেক রহমান অথবা তারেক জিয়া, আমি কিন্তু তাকে চিনি না। হ্যাঁ, মানে আই এম নট এ বিএনপি। এই যে গত কয়েক মাস ধরে যে তার স্টেটমেন্ট গুলো দেখলাম, ভেরি রেশনাল, ভেরি টু দি পয়েন্ট, এবং সে কিন্তু এক্সপেলও করে দিচ্ছে। হ্যাঁ, কাদেরকে করতে যাচ্ছে চিন্তা করেন, যাদের সবচেয়ে ধোয়া তুলসী পাতারা তাদের স্টেটমেন্ট দিতে সাহস পাচ্ছে না। চিন্তা করে দেখুন, আমি রিজিওনাল ট্রানজিট অথরিটির কমিশনার ছিলাম এই যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে, এটা পলিটিক্যাল অ্যাপয়েন্টি হিসেবে, এবং 2 বছর আগে আমার টেনিউর শেষ হয়ে গেছে, 4 বছরের টেনিউর। আমি এবছরও আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়েছি, দিতে কয়দিন লাগে, কিন্তু এরা কেউ দিচ্ছে না। তার অর্থ তাদের ওই যে কি ডালমে কুচ কালা হয় আপনারা বলেন, হ্যাঁ, সেরকম কোনো গোলমাল এদের রয়েছে, এরাও করাপশনের সঙ্গে জড়িত, তা না হলে তারা দেবে না কেন? তাহলে এমনি একটা দেশে যেখানে আপনি রাজনীতি করতে যাচ্ছেন, বিশাল বিশাল রাজনৈতিক দল, এগুলো প্ল্যাটফর্ম পার্টি, এর বিভিন্ন টাইপের লোক আসে, এই লোকদেরকে আপনি সবাইকে বলবেন যে তারা ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, আর আমাদের যারা সত্যিকার ধোয়া তুলসী পাতা হিসেবে যাদের নাম, তারা কেউই ধোয়া তুলসী পাতা নয়, এটা তো একটা বাতুলতা মাত্র। আপনি চিন্তা করে দেখুন, আমরা জানি যে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে ল্যান্ডের ট্রানজাকশন করতে গেলে আপনার এমনকি সিল যেখানে দেয় আমি শুনেছি ফাইনাল, সেখানে নাকি ড্রয়ারটাকে খুলে দেয় এবং সেই ড্রয়ারের মধ্যে কিছু টাকা দিতে হয়। এমনি যে দেশের পরিস্থিতি করাপশনে, যেখানে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে,
এস এ আলম এবং এই সমস্ত কুলাঙ্গারের দল, হ্যাঁ, মানে কোটি কোটি টাকা বাংলাদেশের সাধারণ মানুষের টাকা এই কুলাঙ্গাররা পাচার করে দিয়েছে। আর এখন দেখলাম যে ধোয়া তুলসী পাতারা যারা ক্ষমতায় আসলেন, হ্যাঁ, বর্তমানে তারা কেউ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিচ্ছেন না। তাদের অসুবিধাটা কি? আর দে ইডিয়ট? মানে দুটো হতে পারে। আমি তো প্রফেসর। এটা তো আসলে আগে নেওয়ার কথা ছিল। কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে যেহেতু উনাদের করা হয়েছে, উনাদের নিজেদেরও তো আগে থেকে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, হ্যাঁ। আমার কথা হলো যে আমি মাল্টিপল চয়েস প্রশ্ন মাঝে মাঝে করতাম, মানে লোয়ার লেভেল কোর্সে। সেখানে আমার প্রশ্ন হলো যে ওরা কেন দিচ্ছে না? এক, এ দে আর ইডিয়ট, বি আর দে করাপ্ট, সি আর দে ইডিয়ট অ্যান্ড করাপ্ট। আমি তো সি পিক করব, কারণ তারা যে দিচ্ছে না তারা ভাবছে যে আমরা দেখছি না, মানে বাংলাদেশের সমস্ত লোক বোকা, হ্যাঁ, আমাদের চোখের সামনে নেই কাজী। এবং আরো একটা বলি, এই যে ছাত্রদের দল যে এই আন্দোলন কন্টিনিউ করছে, হ্যাঁ, এবং করছে, ওরা লেখাপড়া কবে করবে? একটা জাতির তো আসল লেখাপড়া। ওরা তো এখন আবার আন্দোলন, মানে আন্দোলনের ডাক দিয়েছে। আমি তো প্রফেসর, হ্যাঁ, এবং এই যে ছাত্র সমাজকে, মানে এরা মনে হচ্ছে যে প্রফেশনাল এজিটেটার্স, এছাড়া এদের কোনো কাজ নেই, কোনো লেখাপড়া নাই, কোনো জবের চেষ্টা নাই, এগুলো এই সমস্ত ধান্দাবাজি টাউটেরিতে ব্যস্ত। এটা একটা দেশের যে কত ক্ষতি করতে পারে, হ্যাঁ, মানে আমাদের ভবিষ্যতের একটা জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে এই সমস্ত ধান্দাবাজরা। আর আমি এখন আসলে এক্স্যাক্টলি কাকে ফেসিবাদ বলছে ওরা? ফেসিবাদের বিরুদ্ধে আবারও ডাক দিয়েছে, ওরা কে ডাক না দিয়েছে? না ফেসিবাদ তাহলে মানে আসল ফেসিবাদ তো চলে গেছে, তাহলে হু ইজ দ্য এখন ফেসিবাদ কাকে নাও? ফেসিবাদ হিসেবে তারা চিহ্নিত হ্যাঁ, করতেছে? না কিন্তু আমরা তো আবার দেখি যে বর্তমান গভর্নমেন্টের সঙ্গে তো ওদের ঘুজঘুজামি আছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বর্তমান হ্যাঁ, গভর্নমেন্টকে নিশ্চয়ই বলছে না। তাহলে কি অন্য কি যারা মানে পলিটিক্যাল পার্টি যারা আমার ক্ষমতায় নাই, -2, 4 এগুলো তো আমরা হ্যাঁ, শুনছি তার সবসময়। অর্থ কি? এগুলো নিজেরা সমস্ত মানে বিপদগামী, হ্যাঁ, ইসের এই যে কর্নেল মুস্তাফিজুর রহমান কিংবা সাকিব আলী, উনি কে বললেন আমি মানে আমার মনে কর্নেল মুস্তাফিজ, আমি তাকে দারুণ শ্রদ্ধা করি। এই ভদ্রলোকের অনেক প্রোগ্রাম আমি শুনি। ভেরি ডেডিকেটেড পেট্রিয়ট, আর্মির যা হয় আমি তাই। সেই জন্য আপনাকে আমি শ্রদ্ধা করি দারুণ। আমাদের যে আর্মি, আমাদের যত কয়টি ইনস্টিটিউশন আছে বাংলাদেশে, তার মধ্যে একমাত্র একটা ইনস্টিটিউশন যেটা আমাদের মিলিটারি, যেটা সামরিক বিভিন্ন মানে এয়ারফোর্স, নেভি, আর্মি এবং অন্যান্য যে ফোর্স গুলো, এরা রিলেটিভলি অন্যদের চেয়ে অনেক বেটার। অন্যান্য যে ইনস্টিটিউশন গুলো আছে, আমরা যদি কম্পেয়ার করি, নাম্বারিং করি, এই গ্রুপটা অনেক অনেক বেটার। এই গ্রুপটার ভেতরে হয়তো কিছু কিছু খারাপ লোক আমরা দেখেছি, হ্যাঁ, ঊর্ধ্বতন পর্যায়ের ছিল, কিন্তু জেনারেল ওয়াকারের নামে কিন্তু আমি এ পর্যন্ত কোনো করাপশন, হ্যাঁ, মানে অর্থবাদীর খবর কিন্তু আমি এ পর্যন্ত শুনিনি। আই মাইট বি রং, কর্নেল মুস্তাফিজ আমার চেয়ে বেশি জানবেন, কিন্তু আমার যেন মনে হয় যে সামরিক বাহিনী মানে তারা যদি তাদের সমর্থনে কিন্তু এই সরকারও টিকে আছে, তারা কিন্তু কোনো কিছু করছে না, তারা অপোজও করছে না, সাপোর্টও করছে না, দে আর অন দ্য সাইডে বসে আছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে দেশের পরিস্থিতি যদি দারুণ খারাপ হয়ে যায় আর সামরিক বাহিনী টেক ওভার করে যদি একটা একটা সর্বদলীয় গভর্নমেন্ট তৈরি করে যদি নির্বাচন দিয়ে দেয়, তাহলে তো আমি তাদেরকে সাধুবাদ দেবো, মানে দ্যাট ইজ এ ভেরি গুড আইডিয়া, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের কতগুলো ফান্ডামেন্টাল জিনিস ঠিক রাখতে হবে, যেন স্বৈরতন্ত্র আর কোনোদিন ফিরে না আসতে পারে। তার যে চাবিকাঠিগুলো, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে চাবিকাঠিগুলো, সেই চাবিকাঠিগুলোকে এবং একটা নির্বাচন, বারবার যে নির্বাচন আমরা দেখেছি, নির্বাচনের কথা আজকে সুধীজনরাও চেয়েছে, সুশীল সমাজের একটি বৈঠকেও বলছে যে হ্যাঁ, নির্বাচন। সেইগুলো যে কিন্তু যে নির্বাচন দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে কিনা? তা নির্বাচনে হবে না। আওয়ামী লীগের আসা না আসা নিয়েও তো একটা বিতর্ক আছে। তার না মানে সেটা তো, হুম, হ্যাঁ, আসা সেটা তো না আসা এখন তো স্পষ্ট যে আওয়ামী লীগকে তারা আসতে দিবে নির্বাচনে। না সেটা আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। মানে আজকে আমি বলতে বাধ্য হলাম। দেখুন, অগস্টের মানে একদম এই মানে ক্ষমতায় এদের আসার পরপরই কিন্তু একটা স্যুট হয়ে আসছিল, একটা ল স্যুট আসছিল, যে ল স্যুটটা ছিল আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া। এই ব্যান করার স্যুটটাকে ক্যান্সেল করলো কারা? কাদের অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি এসে এটাকে ভন্ডুল করে দিল? এটা তো এই গভর্নমেন্টের, এটা তো বিএনপি না, এটা তো জামাত ইসলামী না, এটা তো বামপন্থীরা না, এটা তো সেন্ট্রিস্টরা না, ওই নূর ওরা তো কেউ ক্ষমতায় ছিল না, এটাকে ভন্ডুল করে দিল কিন্তু ইউনূস গভর্নমেন্ট। হ্যাঁ,
হ্যাঁ, এটা কিন্তু একটা রেকর্ডেড। এটা নিয়ে চাপাবাজি, মিথ্যাবাদিতা চলবে না। এটা একদম রেকর্ডেড। কোর্টে আসছে, কোর্টে তোমাদের অ্যাটর্নি জেনারেল এবং তোমাদের যে প্রসিকিউটররা এসে এটাকে বন্ডল করে দিল। আর এখন তোমরা বিএনপিকে মাঠে নিয়ে আসছো এর অপবাদ দেওয়ার জন্য। হ্যাঁ, যে এটা তো একদম জঘন্য, মানে মিথ্যা এবং ধাঁধাবাজি। হ্যাঁ, আমি বলবো যে দেখুন, আপনারা ভাবছেন যে বাংলাদেশের জনসাধারণ, হ্যাঁ, তারা খুবই বোকার স্বর্গে থাকে। নো, আমরা বোকার স্বর্গের লোকজন নই। হ্যাঁ, জি, সংক্ষেপে বলুন। বাঙালিরাই, আমাদের বাংলাদেশিরা, আমরা যারা বাইরে আসছি, আমরা কিন্তু এসব দেশে এসে খুবই ভালো করেছি। খুবই ভালো করেছি আমরা। এই যুক্তরাষ্ট্রের লোকদের সঙ্গে কম্পিট করে আমরা কিন্তু উচ্চ পর্যায়ে চলে গেছি। হ্যাঁ, কাজে আমরা অত বোকার স্বর্গে থাকি না। এবং বাংলাদেশের লোকরা কিন্তু এরকমই, আমাদের মতন। সুযোগ পেলে তারা কিন্তু আমাদের মতনই এখানে এসে ভালো করতে পারত। কাজে সেই বাংলাদেশের লোকদের কাছে সংক্ষেপে আপনারা বলুন। ধান্দাবাজি করবেন, মিথ্যাবাদিতা করবেন। হ্যাঁ, আপনি করলেন আপনারা। আওয়ামী লীগকে ব্যান যাতে না করা যায় সে ব্যবস্থা করলেন আপনারা লিগালি, আইনত। এবং আরো একটা আমি বলি যে এরা যারা আইনজ্ঞ আছে, এই 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 সরকারের, আমি শুনেছি কেউ কেউ নাকি আইনের খুব ভালো জানে টানে। হ্যাঁ, আইনে একটা ব্যাপার আছে আন্তর্জাতিকভাবে, যেটাকে বলা হয় প্রেসিডেন্স। এই যে আপনি প্রেসিডেন্সটাকে তৈরি করলেন, ওই সুটাকে ক্যান্সেল করলেন, ওটা তো প্রেসিডেন্স হয়ে গেল। ন্যায্য যদি বিচারে আপনি ভবিষ্যতে যান, তাহলে তো আওয়ামী লীগ আপনি ব্যান করতে পারবেন না, আওয়ামী লীগ যদি কোর্টে চ্যালেঞ্জ করে। কারণ দিস ইজ এ প্রেসিডেন্স। প্রেসিডেন্টটাকে তো আপনি করতে পারেন না। এই জিনিসগুলো যে আমাদের যে লিগাল ব্যাপারে যারা আছে, তারা মানে বুঝতে পারে কিনা, ধাহা মিথ্যা কথা বলে যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক দেশের জন্য। জি, অসংখ্য ধন্যবাদ।